দেখ, আজকে আমরা শুরু করব বায়ু সঞ্চালনের আধুনিক ধারণা। আচ্ছা, বায়ু সঞ্চালন বা বায়ু প্রবাহ কাকে বলে? না, ভূপৃষ্ঠের উপরিভাগে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুর সঞ্চালনকেই বলা হয় বায়ু প্রবাহ, তাই তো? আর এই সবসময় তাহলে বায়ু প্রবাহিত হবে কোথা থেকে? উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। আর এই উচ্চচাপ এবং নিম্নচাপ কিসের জন্য সৃষ্টি হয়? উষ্ণতার তারতম্যের কারণে, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে উষ্ণতার তারতম্যজনিত কারণে কি হয়? বায়ুচাপের তারতম্য ঘটে, এবং সেই বায়ুচাপের তারতম্যের জন্য ভূপৃষ্ঠের কোথাও উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হয়, কোথাও নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়, এবং এই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকেই সাধারণত বায়ু সঞ্চালিত হতে দেখা যায়, যাকে আমরা বায়ুপ্রবাহ বলে থাকি। তো ভূপৃষ্ঠের এরকম উপরিভাগে কতগুলি 7টি স্থায়ী এরকম চাপ বলয় রয়েছে, যার মধ্যে 4টি উচ্চচাপ বলয় এবং 3টি নিম্নচাপ বলয়। এই 4টি উচ্চচাপ বলয় থেকে 3টি নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলি নিয়ত বায়ু প্রবাহ। এছাড়াও সাময়িক বায়ু আছে, আকস্মিক বায়ু আছে। আকস্মিক বায়ু আমরা পড়লাম আগে, ঘূর্ণবাত, প্রতিপ ঘূর্ণবাত। এছাড়াও আমরা ক্লাস 10-এ কিছু সাময়িক বায়ু, স্থানীয় বায়ু ইত্যাদি পড়ে এসেছি। তো আমরা জানবো যে বায়ু প্রবাহের এই সংক্রান্ত বা ভূপৃষ্ঠের উপরে যে বায়ুমণ্ডলে বায়ু যে প্রবাহিত হয় সেই বায়ু প্রবাহ সম্পর্কিত আধুনিক কয়েকটি ধারণা, সেই ধারণা সম্পর্কে আমরা জানবো। কি যেমন ধারণা? যেমন আজকে আমরা দেখব যে বায়ু সঞ্চালনের ত্রিকক্ষীয় মডেল, ঠিক আছে? তো এছাড়াও আছে যেমন জেট বায়ু আছে, এল নিনো আছে, লা নিনা আছে। আজকে আমরা পড়বো বায়ু সঞ্চালনের ত্রিকক্ষীয় মডেল বা ত্রিকোষীয় মডেল, বা যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রাই সেলুলার মডেল। ট্রাই সেলুলার মডেল বলা হয়। তো এই ট্রাই সেলুলার মডেলটা কে প্রথম মডেল রূপে বের করেছিলেন? তিনি হলেন 1951 খ্রিস্টাব্দে আবহবিজ্ঞানী পলম্যান। আবহবিজ্ঞানী পলম্যান প্রথম এই ট্রাইসেলুলার মডেল বা ত্রিকক্ষীয় মডেলটি আলোচনা করেন। সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন বিশ্বব্যাপী যুদ্ধ চলছে, সেই সময় তিনি এই আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন স্থানে আবহাওয়া সম্পর্কিত বা জলবায়ু সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার সময় তিনি এই ট্রাইসেলুলার মডেলটির অবতারণা করেছিলেন, এবং যেটি আমাদের পৃথিবীতে বহু চর্চিত হয়ে ওঠে। তো এই ত্রিকক্ষীয় মডেলের মূল সংজ্ঞা যদি আমরা বলতে যাই, তাহলে কি সংজ্ঞা হিসেবে বলতে পারি যে বায়ুমণ্ডলে উষ্ণ ও অনুভূমিক বায়ুপ্রবাহের ফলে উচ্চ ট্রপোস্ফিয়ারের উপরিভাগে নিরক্ষীয় অঞ্চল থেকে উপমেরু পর্যন্ত যে অংশ, সেই অংশটিকে হ্যাডলি কক্ষ, ফেরল কক্ষ ও মেরু কক্ষ, এই 3টি কক্ষের সৃষ্টি হয়েছে। এই 3টি কক্ষকে একসাথে বলা হয় ত্রিকক্ষীয় মডেল। এই 3টি কক্ষ কিন্তু আলাদা আলাদা জন আবিষ্কার করেছিল, ঠিক আছে? কিন্তু বিজ্ঞানী পলম্যান এই 3টি কক্ষকে একসাথে অবতারণা করে বা একসাথে মার্জ করে তিনি এই সম্পূর্ণ ট্রাইসেলুলার মডেল বা ত্রিকক্ষীয় মডেলটার অবতারণা করেছিলেন। কিন্তু এখানে আমরা যে 3টে কক্ষ দেখতে পাবো, হ্যাডলি কক্ষ, ফেরল কক্ষ এবং মেরু কক্ষ, 3টে কিন্তু আলাদা আলাদা বিজ্ঞানী কি করেন? আবিষ্কার করেন। যেমন হ্যাডলি কোষের আবিষ্কর্তা হচ্ছে বিজ্ঞানী হ্যাডলি, যেটা আমরা পরবর্তী আরো যখন ডিটেলসে পড়ছি তখন জানবো। তো এই হলো ত্রিকক্ষীয় মডেল, অর্থাৎ বায়ুমণ্ডলে উল্লম্ব এবং অনুভূমিক বায়ুপ্রবাহের ফলে উচ্চ ট্রপোস্ফিয়ারে, ঠিক আছে, কি হয় না, উচ্চ ট্রপোস্ফিয়ারের নিরক্ষীয় অঞ্চল থেকে উপমরু বা মেরু অঞ্চলের কাছাকাছি পর্যন্ত অংশে যে হ্যাডলি কক্ষ, ফেরল কক্ষ এবং মেরু কক্ষের সৃষ্টি হয়। এই 3টি কক্ষকে একসাথে বলা হয় কি? ত্রিকক্ষীয় মডেল। এবার আমরা ত্রিকক্ষীয় মডেলের শ্রেণীবিভাগ জানবো। ত্রিকক্ষীয় মডেলকে প্রধান 3টি ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? কারণ আমাদের ভূপৃষ্ঠে কি আছে আমরা জানি যে ভূপৃষ্ঠে 4টি উচ্চচাপ অঞ্চল আছে এবং 3টি নিম্নচাপ অঞ্চল আছে। আমরা একবার ছোট্ট করে দেখে নেব 3টি নিম্নচাপ অঞ্চল কি কি। একটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, একটা হচ্ছে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, একটা হচ্ছে কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়। এই হলো 3টে নিম্নচাপ বলয়: নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, ঠিক আছে? আর একটা হচ্ছে কি, 4টে উচ্চচাপ বলয় আছে। 4টে উচ্চচাপ বলয় কি? ক্রান্তীয় উচ্চচাপ বলয় দুটো, তোর হচ্ছে কর্কট ক্রান্তি উচ্চচাপ বলয়, মকর ক্রান্তি উচ্চচাপ বলয়, এবং আর একদম উপরে হচ্ছে এই জায়গাতে কি, যেটা
সুমেরু আর কুমেরু, সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয়। এই হলো 4টে উচ্চচাপ বলয়। কর্কটক্রান্তি উচ্চচাপ বলয়, মকরক্রান্তি উচ্চচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়। এই আমরা 7টা চাপ বলয় সাধারণত পেয়ে থাকি। এই চাপ বলয়ের পার্থক্যজনিত কারণে পৃথিবীতে এই 3টে এই 4টে যে আমরা চাপ, এই 7টা যে চাপ বলয় পেলাম, এই 7টা চাপ বলয়ে চাপের বিভিন্ন তারতম্যের জন্য বায়ু প্রবাহ বিভিন্ন রকম হয়ে থাকে এবং সেই বায়ু প্রবাহের উপর নির্ভর করে এখানে 3টি কক্ষের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, সেই কারণে এই ট্রাইসেলুলার মডেলে 3টি শ্রেণীবিভাগ রয়েছে। কি, একটা হচ্ছে নিম্ন অক্ষাংশীয় কক্ষ। নিম্ন অক্ষাংশ মানে কি, 0 ডিগ্রির মান 0, ঠিক আছে, নিরক্ষরেখার মান 0। নিরক্ষরেখার কাছাকাছি যে অংশ সেগুলোকে বলা হয় নিম্ন অক্ষাংশ, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যে অংশ সেই অংশটাকে বলা হচ্ছে নিম্ন অক্ষাংশ। 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যে অক্ষাংশ সেটা হচ্ছে মধ্য অক্ষাংশ এবং 60 ডিগ্রির পর 90 ডিগ্রি পর্যন্ত যে অংশটা সেটাকে বলা হচ্ছে উচ্চ অক্ষাংশ। তাহলে নিম্ন অক্ষাংশীয় কক্ষ কোনটা? নিম্ন অক্ষাংশীয় যে কক্ষ এই অংশটা হচ্ছে নিম্ন অক্ষাংশীয় কক্ষ, অর্থাৎ এই যে দুটো সৃষ্টি হয়েছে এটা হচ্ছে কি হ্যাডলি কক্ষ। নিম্ন অক্ষাংশে যে কক্ষের সৃষ্টি হয় সেটা হচ্ছে নিম্ন অক্ষাংশীয় কক্ষ বা হ্যাডলি কক্ষ। বিজ্ঞানী হ্যাডলি আবিষ্কার করেছিলেন বলে এর নামকরণ করা হয়েছে হ্যাডলি কক্ষ। একে নিম্ন অক্ষাংশীয় কক্ষ বলা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে কি মধ্য অক্ষাংশীয় কক্ষ বা ফেরেল কোষ। মধ্য অক্ষাংশীয় মানে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত যে অংশ তাকে বলা হচ্ছে কি মধ্য অক্ষাংশীয় কক্ষ। বিজ্ঞানী ফেরেল আবিষ্কার করেছিলেন বলে এর নামকরণ করা হয়েছে কি ফেরেল কোষ বা ফেরেল কক্ষ বলা হয়ে থাকে। ফেরেল কোষ বা কক্ষ নামকরণ করা যেতে পারে, কক্ষ বা কোষ। আর এইদিকে হচ্ছে এই অংশ ফেরেল কোষ। আর একদম সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে মেরু কক্ষ। উত্তর গোলার্ধে একটা মেরু কক্ষ আর দক্ষিণ গোলার্ধে একটা মেরু কক্ষ। ঠিক আছে, মূলত 3টে, কিন্তু শুধুমাত্র সবকটা দুটো দুটো করে ভাগ। ঠিক আছে, মোট তাহলে কটা কক্ষ পেলাম? 6টা কক্ষ মোট আমরা পাবো। ঠিক আছে, একটা হচ্ছে 0 ডিগ্রি থেকে উভয় গোলার্ধে 30 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি দক্ষিণ, অর্থাৎ মোট 30 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ একই কক্ষ দেখতে পাচ্ছি। কিন্তু একটাই কক্ষ নয়, দুটো কক্ষ। 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রির একটা কক্ষ আর 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর গোলার্ধে একটা কক্ষ আর 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি দক্ষিণ গোলার্ধ অবধি আর একটা কক্ষ। এই দুটো কক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে নিম্ন অক্ষাংশ বা হ্যাডলি কক্ষ। নেক্সট হচ্ছে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত একটি কক্ষ, যেটাকে বলা হচ্ছে ফেরেল কোষ বা ফেরেল কক্ষ। ঠিক একইভাবে 30 ডিগ্রি দক্ষিণ গোলার্ধ থেকে 60 ডিগ্রি দক্ষিণ গোলার্ধের মধ্যে একটি কক্ষ আছে বা কোষ আছে, সেটাকে বলা হচ্ছে ফেরেল কোষ। আর শেষ হচ্ছে 60 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি বা সুমেরু অব্দি অংশ যেটা, সেটা হচ্ছে কি মেরু কক্ষ। আর এদিকে একইভাবে 60 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ বা কুমেরু পর্যন্ত অংশে যে কক্ষ সেটাকে বলা হচ্ছে মেরু কক্ষ। এবার আমরা আসবো এগুলোর বর্ণনা বা কিভাবে সৃষ্টি হয়েছে আমরা দেখব। আচ্ছা, আমরা তো সংজ্ঞা হিসেবে জেনেই গেছি, ঠিক আছে, বা কোনটা কি কক্ষ আমরা জেনেই গেছি। ঠিক আছে, এবার আসবো যে এই হ্যাডলি কক্ষ। হ্যাডলি কক্ষ কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী হ্যাডলি। ঠিক আছে, 1735 সালে। 1735 সালে বিজ্ঞানী হ্যাডলি কি করেন না হ্যাডলি কক্ষটি আবিষ্কার করেন। হ্যাডলি কক্ষ কাকে বলছে না, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য, এইটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল 0 ডিগ্রি, নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এখানে উষ্ণতা, এই অঞ্চলের উষ্ণতা সারা বছরই খুব বেশি থাকে এবং তার সাথে এই অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি থাকার জন্য এই অঞ্চলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি হয়। এই কারণে এই অঞ্চলের যে বায়ু, সেই বায়ু কি হয়, অত্যধিক জলীয় বাষ্প গ্রহণ করে এবং অত্যধিক উষ্ণ হওয়ার জন্য হালকা হয়ে গিয়ে প্রসারিত হয় এবং ঊর্ধ্বগামী হয়, উপরের দিকে উঠে যায়। এখানে কি হয়, বায়ু উপরের দিকে উঠে যায় এবং এই অঞ্চলে কিসের সৃষ্টি হয়, নিম্নচাপের সৃষ্টি হয় এই অঞ্চলটাতে। ঠিক আছে, এই অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হওয়ার জন্য কি হয়, এই অঞ্চলের বায়ু হালকা এবং প্রসারিত হয়ে ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উপরের দিকে
উঠে যেতে থাকে, ঠিক আছে। এবং এই বায়ু একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠে গিয়ে, একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে গিয়ে সেটা কি হয়, দুটো ভাগে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গিয়ে প্রসারিত হয় এবং দুটো ভাগে ভাগ, একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে সেটা কি হয়, প্রসারিত হয়ে যায়, ভাগ হয়ে যায়, ঠিক আছে। ভাগ হয়ে যাওয়ার পর উপরের অংশে গিয়ে সেটা কি হয়, আস্তে আস্তে ধীরে ধীরে শীতল হয়, ভারী হয় এবং সেটা কোথায় নেমে আসে, ধীরে ধীরে সেই বায়ু পুনরায় আবার ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে। দেখ 30 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে, সেটা আবার পুনরায় ভূপৃষ্ঠের উপর নেমে আসে এবং ভূক্রান্তীয় অঞ্চলে নেমে আসার পর সেটা আবার ভূপৃষ্ঠ বরাবর সেটা পুনরায় নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় নিয়ত বায়ু রূপে, ঠিক আছে। এখান থেকে এটা হচ্ছে উচ্চচাপ, এটা নিম্নচাপ, এখান থেকে কি উত্তর পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হয়। ঠিক একইভাবে এটা গেল উত্তর গোলার্ধের। তাহলে এবার আমি জিস্ট বলছি, ভালো করে মন দিয়ে বোঝ। কি হয়, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা অত্যধিক বেশি হয় এবং বায়ুমণ্ডলে কি হয়, অত্যধিক উষ্ণতা বেশি থাকার জন্য এবং জলভাগের পরিমাণ বেশি থাকার জন্য কি হয়, বায়ুমণ্ডল অত্যধিক উষ্ণ হয়। উষ্ণ হওয়ার ফলে সেই বায়ু ধীরে ধীরে কি হয়, প্রসারিত এবং হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়। ও একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর বায়ু কি হয়, প্রসারিত হয়ে যায় এবং দুটি ভাগে ভাগ হয়ে যায়, কিছুটা চলে যায় উত্তর গোলার্ধের দিকে, কিছুটা চলে যায় দক্ষিণ গোলার্ধের দিকে। এবার উত্তর গোলার্ধের দিকে যে অংশটা যায় সেটা ধীরে ধীরে কি হয়, আস্তে আস্তে ভূপৃষ্ঠের ওপরে যত উঠতে থাকে উচ্চ ট্রপোস্ফিয়ারে গিয়ে সেটা শীতল এবং ঠান্ডা হয়, ঠান্ডা হলে সেটা গিয়ে ভারী হয়, ভারী হয়ে গিয়ে সেটা আবার পুনরায় নিচের দিকে নেমে আসে। কোথায় নেমে আসে, ভূপৃষ্ঠের যে ক্রান্তীয় অঞ্চল, সেই ক্রান্তীয় অঞ্চলে পুনরায় সেটা নেমে আসে। সেই জন্য কোথায় নেমে আসে, ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চলে, ঠিক আছে। সেই ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চলে নেমে আসার পর কি ভূপৃষ্ঠ বরাবর সেই ক্রান্তীয় উচ্চচাপের বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু রূপে কি হয়, এই নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ফলে বায়ুর কি হলো, একটা এরকম চক্রাকার আবর্তনের সৃষ্টি হলো। এই চক্রাকার আবর্তন যেমন উত্তর গোলার্ধের সৃষ্টি হচ্ছে, ঠিক একইভাবে দক্ষিণ গোলার্ধের বায়ু একটি নির্দিষ্ট উচ্চতায় গিয়ে প্রসারিত হয়ে সেটা সরে যায় এবং ক্রান্তীয় অঞ্চল বরাবর, মকর ক্রান্তীয় অঞ্চল বরাবর নেমে আসে এবং মকর ক্রান্তীয় অঞ্চলে নেমে আসার পর সেটা আবার দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়ে নিরক্ষীয় অঞ্চলের দিকে ফিরে আসে এবং সেটা আবার সেখানে এসে আবার উপরের দিকে ঊর্ধ্বগামী হয়। এইভাবে চক্রাকার আবর্তনের একটা সৃষ্টি করে, বায়ুর একটা চক্রাকার আবর্তনের সৃষ্টি হয়। এই দুটো চক্রাকার আবর্তন বিজ্ঞানী হ্যাডলি প্রথম আবিষ্কার করেছিলেন 1735 সালে। তাই তার নাম অনুসারে এই বায়ুর যে কক্ষ দুটি সৃষ্টি হয় এটার নাম হলো হ্যাডলি কক্ষ। বোঝা গেল, এটা হলো হ্যাডলি কক্ষ। নেক্সট, এরপরে আমরা চলে আসি মধ্য অক্ষাংশীয় কক্ষ। ত্রিকক্ষীয় মডেলের দ্বিতীয় কক্ষ হলো এই মধ্য অক্ষাংশীয় কক্ষ বা ফেরেল কক্ষ বলা হয়ে থাকে, ঠিক আছে। কথায় দেখতে পাওয়া যায় না, উভয় গোলার্ধের 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অংশে এই কক্ষটির সৃষ্টি হয় 1859 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ফেরেল কক্ষ 1859 খ্রিস্টাব্দে, 1859 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফেরেল এই কক্ষটির আবিষ্কার করেছিলেন বলে এর নামকরণ করা হয়েছে কি, হ্যাডলি, বিজ্ঞানী ফেরেল আবিষ্কার করেছেন বলে নামকরণ করা হয়েছে ফেরেল কোষ বা ফেরেল কক্ষ বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস, হ্যাডলি কক্ষের একটা বৈশিষ্ট্য আমি বলিনি, যে হ্যাডলি কক্ষকে আর একটা নাম দেওয়া হয়েছে তাপীয় কক্ষ, ঠিক আছে। হ্যাডলি কক্ষের আর একটা নাম হচ্ছে তাপীয় কক্ষ। কেন না, ভূপৃষ্ঠের তাপের উপর নির্ভর করে বলে একে তাপীয় কক্ষ বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার যেখানে ছিলাম ফেরেল কক্ষে 30 ডিগ্রি, উভয় গোলার্ধের 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, 30 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি উত্তর এবং 30 ডিগ্রি দক্ষিণ থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী স্থানে যে বায়ু চক্রাকার এক ধরনের আবর্তের সৃষ্টি হয়, বিজ্ঞানী ফেরেল এর আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে একে ফেরেল কোষ বলা হয়ে থাকে। কিভাবে সৃষ্টি হয়, ঠিক আছে। এই অংশে সাধারণত দেখা যায় যে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় এবং এখানে হচ্ছে কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়। নিম্নচাপ বলয় কি হয়, সুমেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ বলয়ের বায়ু ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বগামী হয়ে গিয়ে সেই বায়ু ধীরে ধীরে হালকা হয়ে গিয়ে পুনরায় ক্রান্তীয় অঞ্চলের কাছে নেমে আসে এবং ক্রান্তীয় অঞ্চলে নেমে আসার পর সেটা পশ্চিমা বায়ু রূপে পুনরায় আবার এই সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। ভালো করে দেখ, সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় কি হচ্ছে, নিম্নচাপ বলয়
নিম্নচাপ বলয়ে বায়ু কি হয়, বায়ু ঊর্ধ্বগামী হয়। নিম্নচাপ বলয়ে বায়ু ঊর্ধ্বগামী হয়ে যায়। বায়ু একটি নির্দিষ্ট উচ্চতায় গিয়ে হালকা ও প্রসারিত হয়ে সেটা পুনরায় আবার ক্রান্তীয় অঞ্চলের কাছে গিয়ে নেমে এসে সমান্তরালভাবে পশ্চিমা বায়ুরূপে পুনরায় সুমেরু বৃত্তপ্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়ে একটি চক্রাকার আবর্তের সৃষ্টি করে। ঠিক একইভাবে দক্ষিণ গোলার্ধে দক্ষিণ বা কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলে বায়ু ঊর্ধ্বগামী হয়ে গিয়ে সেটা প্রসারিত হালকা হয়ে ভারী হয়ে পুনরায় ক্রান্তীয় অঞ্চলের কাছে নেমে আসে এবং পশ্চিমা বায়ুরূপে পুনরায় সেটা কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলের দিকে প্রবাহিত হয়ে একটি চক্রাকার আবর্তের সৃষ্টি করে। এই দুটি চক্রাকার আবর্তনের নাম হচ্ছে কি ফেরেল কোষ। এটা যেহেতু মধ্য অংশে অবস্থিত তাই একে কি বলা হচ্ছে মধ্য অক্ষাংশীয় কক্ষ, বা এর আরেকটি নাম হচ্ছে বিজ্ঞানী ফেরেল আবিষ্কার করেন বলে এর নাম হচ্ছে ফেরেল কক্ষ। সাধারণত এই অঞ্চলে উষ্ণমণ্ডল এবং মেরু অঞ্চলের যে হিমমণ্ডল তার মিলিত প্রবাহের ফলে সৃষ্টি হয় বলে একে গতিশীল কক্ষ বলা হয়ে থাকে। দেখ এটা দুটো মাঝে অবস্থিত, একদিকে এই যে অংশটা এই কক্ষটার একদিকে রয়েছে কি ক্রান্তীয় অঞ্চলের উষ্ণমণ্ডল, ঠিক আছে, আর একদিকে রয়েছে হিমমণ্ডল, ঠিক আছে। এই দিকটা তো এই অংশটা উষ্ণমণ্ডল আর এই অংশটা হচ্ছে হিমমণ্ডল। তাহলে এই অংশটা সাধারণত উষ্ণমণ্ডল এবং হিমমণ্ডলের মিলিত প্রবাহের ফলে সৃষ্টি হয় বলে এর আরেকটি নাম হচ্ছে গতিশীল কক্ষ বলা হয়ে থাকে। আর আরেকটি নাম হচ্ছে পরোক্ষভাবে তাপ এই অঞ্চলটি সৃষ্টি হতে সাহায্য করে বলে একে পরোক্ষ তাপীয় কক্ষ বলা হয়ে থাকে। পরোক্ষ তাপীয় কক্ষ বলা হয়ে থাকে এই দুটো অংশকে, ঠিক আছে। তাহলে ফেরেল কোষের আর দুটো নাম হচ্ছে গতিশীল কক্ষ এবং পরোক্ষ তাপীয় কক্ষ বলা হয়ে থাকে। এবার নেক্সট আসি উচ্চ অক্ষাংশীয় বা মেরু অক্ষ। উচ্চ অক্ষাংশীয় বা মেরু অক্ষ কোনটা না, একদম মেরু সঞ্চালন কোষ উভয় গোলার্ধের কি হয় মেরু উচ্চচাপ আর উপমেরু নিম্নচাপের মধ্যে গঠিত অংশ, এবং এই কক্ষটি সরাসরি উত্তাপজনিত কারণে ঘটে বলে এই কক্ষটির নামও হলো তাপীয় কক্ষ। সুমেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চল থেকে যে বায়ু ঊর্ধ্বগামী হয় সেই বায়ুটা একটা অংশ চলে যায় দক্ষিণ দিকে, যেটা ফেরেল কোষ নামে সৃষ্টি হয়েছে, আর একটা অংশ চলে যায় কোন দিকে মেরু অঞ্চলের দিকে, সুমেরু অঞ্চল বা কুমেরু অঞ্চলের দিকে, দিয়ে সেটা সুমেরু এবং কুমেরু অঞ্চলের মাঝখানে এসে কি হয় নিচের দিকে পুনরায় নেমে আসে এবং মেরুবায়ু রূপে সেটা ভূপৃষ্ঠের সমান্তরালে আবার সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, দিয়ে এই গোলাকার আবর্তের সৃষ্টি করে। ঠিক একইভাবে এখানে কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলে থেকে বায়ু ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বগামী হওয়ার পর সেটা একটা অংশ তো চলে যাচ্ছে তোর বাঁ দিকে, আর একটা অংশ ডান দিকে, এইদিকে এসে কোন দিকে আসে কুমেরু অঞ্চলের দিকে, কুমেরু অঞ্চলের দিকে এসে কুমেরু অঞ্চলে সেটা ভারী হয়ে নিচের দিকে নেমে আসে এবং কুমেরু অঞ্চল থেকে সেটা আবার মেরুবায়ু রূপে পুনরায় সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এখানে এই বায়ুটার আবর্তের সৃষ্টি হয়েছে। এই কক্ষটাকে বলা হচ্ছে মেরু কক্ষ। দেখ যেটা তোরা সেই বায়ু প্রবাহ পড়েছিলি বায়ুচাপ বলয়ের সাথে বায়ু প্রবাহের সম্পর্ক, এটা এক প্রকার সেই বায়ুচাপ বলয়ের সাথে বায়ু প্রবাহের সম্পর্ক। এই ট্রাইসেলুলার মডেলের দ্বারা এর সব থেকে গুরুত্ব, এই ট্রাইসেলুলার মডেলের গুরুত্ব কি, প্রধান গুরুত্ব হচ্ছে যে ভূপৃষ্ঠের ওপরে যে 7টি বায়ুচাপ বলয় রয়েছে সেই বায়ুচাপ বলয়গুলোকে সুস্পষ্ট রূপে বোঝানো যায় এবং তাদের মানে প্রমাণ পাওয়া যায় যে ভূপৃষ্ঠের উপরে 4টি উচ্চচাপ বলয় রয়েছে এবং 3টি নিম্নচাপ বলয় রয়েছে, তার সুস্পষ্ট প্রমাণ এই ট্রাইসেলুলার মডেল দ্বারা বোঝা যেতে থাকে। তখন ধরো আমরা যেটা বললাম যে এই যে এখান থেকে নিম্নচাপ অঞ্চল, এখান থেকে বায়ু উপরের দিকে উঠে গেল, এদের নেমে গেল, আবার কি হয় যে জায়গায় উচ্চচাপ রয়েছে এখানে বায়ু পুনরায় নিচের দিকে নেমে আসছে, ঠিক আছে, এখানে বায়ু পুনরায় নেমে আসছে তাহলে এখানে বায়ুর পরিমাণ বেশি হয় তাই এখানে উচ্চচাপ বিরাজ করে, ঠিক আছে। আবার এখান থেকে বায়ু ক্রমশ উপরের দিকে উঠে যাচ্ছে তাই এখানে নিম্নচাপ বিরাজ করে, এই জায়গায় নিম্নচাপ বিরাজ করে। আর সুমেরু অঞ্চলে গিয়ে সেই বায়ু নেমে আসছে, কুমেরু অঞ্চলে গিয়ে সেই বায়ু নেমে আসছে, তাই সুমেরু এবং কুমেরুতে উচ্চচাপ বিরাজ করে। তাহলে সুমেরু, কুমেরু এই আর তোর কর্কট ক্রান্তীয়, মকর ক্রান্তীয় এই 4টে জায়গাতে কি উচ্চচাপের সৃষ্টি হয়েছে, তাই তো। আর ঠিক একইভাবে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, নিম্নচাপের সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চলেও নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তাহলে 3টে নিম্নচাপ বলয় পেলাম, 4টে উচ্চচাপ বলয় এবং 3টে নিম্নচাপ বলয়কে সুস্পষ্ট রূপে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাই একটা এই চাপ বলয়গুলির প্রমাণ হিসাবে আমরা এই ট্রাইসেলুলার মডেলকে দেখাতে পারি। এর প্রধান গুরুত্ব হচ্ছে যে ট্রাইসেলুলার মডেলের মাধ্যমে আমরা 4টি উচ্চচাপ এবং 3টি নিম্নচাপ বলয় রয়েছে তার প্রমাণ পাই, ঠিক আছে। এবং
এর থেকে আরেকটা প্রমাণ পাই কি, যে বায়ুপ্রবাহ সরাসরি কি পূর্ব থেকে পশ্চিমে বা উত্তর থেকে দক্ষিণে সরাসরি প্রবাহিত হয় না, সেটা বেঁকে যায়। এটাও একটা আমরা এখান থেকে প্রমাণ পাই। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে বায়ুচাপ বলয়ের সাথে বায়ুপ্রবাহের সম্পর্কটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, যে বায়ু কেন প্রবাহিত হচ্ছে, বায়ুচাপের তারতম্য রয়েছে বলে বায়ু প্রবাহিত হচ্ছে। পৃথিবীতে এই যে চারটে উচ্চচাপ বলয় আর তিনটে নিম্নচাপ বলয় রয়েছে, এই চারটে উচ্চচাপ বলয় থেকে তিনটে নিম্নচাপ, চারটে উচ্চচাপ বলয়, ঠিক আছে, থেকে চারটে উচ্চচাপ বলয় দেখ, এটা একটা উচ্চচাপ বলয়, এটা একটা উচ্চচাপ বলয়, এটা একটা উচ্চচাপ বলয়, এটা একটা উচ্চচাপ বলয়। দেখ আমরা যদি বায়ু প্রবাহ হিসাবে দেখি, বায়ু প্রবাহ কোনটা, এই ভূপৃষ্ঠের সমান্তরাল, তাহলে একটা, দুটো, ঠিক আছে, বায়ু প্রবাহিত হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ঠিক আছে। তাহলে বায়ু প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বায়ুচাপ গুলো ওইগুলো কোথা থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, এটা উচ্চচাপ, উচ্চচাপ, এটা নিম্নচাপ, উচ্চচাপ থেকে দেখ নিম্নচাপের দিকে অ্যারোগুলো যাচ্ছে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে, অ্যারো চিহ্নগুলো দেখ, এটা হচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, ঠিক আছে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। আবার এখানেও এইটা হচ্ছে নিম্নচাপ, এটা হচ্ছে উচ্চচাপ, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। আবার এখানে উচ্চচাপ, এটা নিম্নচাপ, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। এখানে হচ্ছে উচ্চচাপ, এখানে নিম্নচাপ, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। ঠিক একইভাবে এখানেও এটা হচ্ছে উচ্চচাপ, এই উচ্চচাপ থেকে দেখ নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে ভূপৃষ্ঠের সমান্তরালে। আবার এখানে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা বায়ু সবসময় যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় এবং বায়ুচাপের তারতম্যের জন্যই যে বায়ু প্রবাহিত হচ্ছে, এই যে সম্পর্ক বায়ুচাপের সাথে বায়ু প্রবাহের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা এই ট্রাইসেলুলার মডেল বা ত্রিকক্ষীয় মডেল থেকে সব থেকে ভালো বোঝাতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড় গুরুত্ব এগুলো। এছাড়াও বায়ু প্রবাহের গতিবিক্ষেপ কিভাবে ঘটে, কেন ঘটে, তার উত্তরও আমরা এই ট্রাইসেলুলার মডেল থেকে দেখাতে পারি এবং বায়ুর উলম্ব এবং অনুভূমিক সঞ্চালনও এই মডেলের মাধ্যমে অত্যন্ত স্পষ্টভাবে জানা যায়। বোঝা গেল? তাহলে গুরুত্বগুলো মনে রাখবি। ত্রিকক্ষীয় মডেলের গুরুত্ব যেমন আমি আরেকবার শর্ট করে বলে দিই, যে বায়ু প্রবাহ পূর্ব থেকে পশ্চিমে বা উত্তর থেকে দক্ষিণে সরাসরি প্রবাহিত হয় না, তার গতিবিক্ষেপ ঘটে, এটা দেখানো যায় এই মডেলের মাধ্যমে। পৃথিবীতে যে চারটে উচ্চচাপ এবং তিনটে স্থায়ী নিম্নচাপ বলয় রয়েছে, সেইগুলো প্রমাণ দেওয়া যায় এই ত্রিকক্ষীয় মডেলের মাধ্যমে। এবং সবথেকে বড়, বায়ুচাপের সাথে বায়ু প্রবাহের যে সম্পর্ক, সেটি উপস্থাপন করা হয় এই ত্রিকক্ষীয় মডেলের মাধ্যমে। ঠিক আছে, বায়ুচাপের সাথে বায়ুর উষ্ণতার তারতম্যের জন্য কি হয়েছে, পৃথিবীতে চারটি উচ্চচাপ বলয় এবং তিনটি নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে এবং এই বায়ুচাপের তারতম্যের উপর নির্ভর করেই পৃথিবীতে কি হচ্ছে, বায়ু প্রবাহ হচ্ছে, আয়ন বায়ু হচ্ছে, পশ্চিম হচ্ছে। যেমন এই অঞ্চলে আয়ন বায়ু প্রবাহিত হয়, এই অঞ্চলে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, এই অংশে, আর এই অংশে মেরু বায়ু প্রবাহিত হয়। তোদের মনে আছে নাকি জানি না, ক্লাস 10-এ পড়েছিলি আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। ঠিক আছে, এই অংশটাতে কি প্রবাহিত হয়, আয়ন বায়ু। এখানে হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, এখানে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, এখানে পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, এখানে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, এখানে উত্তর পূর্ব মেরু বায়ু, এখানে দক্ষিণ পূর্ব মেরু বায়ু প্রবাহিত হয়। ঠিক আছে, অর্থাৎ বায়ুচাপ বলের সাথে বায়ু প্রবাহের সম্পর্ক সুন্দরভাবে দেখানো যায় এই ত্রিকক্ষীয় মডেলের মাধ্যমে। এছাড়াও বায়ুর গতিবিক্ষেপ কিভাবে ঘটে, কেন ঘটে, এগুলোও এখান থেকে দেখানো যায়। বায়ুচাপের পার্থক্য যে সমগ্র বিশ্বে কিভাবে বায়ু প্রবাহ ঘটায়, সেটাও এখানে সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। ঠিক আছে, এই সমস্ত হলো গুরুত্ব। এখানে আরেকটা জিনিস, একটা জিনিস বলে দিই, লি তরঙ্গটা কি? লি তরঙ্গ হচ্ছে যে বায়ুর অনুভূমিক প্রবাহকে যেমন বায়ু প্রবাহ বলা হয়, তেমনি উল্লম্ব প্রবাহকে বায়ু স্রোত বলা হয়। ঠিক আছে, ছোট্ট করে এখানে বলে দিই, বায়ু প্রবাহ হচ্ছে সবসময় কি, বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে উল্লম্বভাবে প্রবাহিত হলে সেটা হবে কি, বায়ু প্রবাহ। কিন্তু বায়ু যদি অনুভূমিকভাবে, অর্থাৎ নিচে থেকে উপরের দিকে প্রবাহিত হবে, তখন সেটার নাম হবে কি, বায়ু স্রোত। ঠিক আছে, তখন সেটা হবে বায়ু স্রোত। এই বায়ু স্রোত যদি কোনো কারণে অতিরিক্ত শক্তি সঞ্চার করে প্রবাহিত হয় এবং প্রবাহ পথে যদি কোনো পাহাড় পর্বত বা কোনো মালভূমি বা অন্য কোনো উচ্চভূমি অবস্থান করে, তাহলে সেই বায়ু স্রোত কি করে, ওই উচ্চভূমির প্রতিবাদ ঢালে ধাক্কা খেয়ে, ধাক্কা খেয়ে সেটা ঊর্ধ্বগামী হয়। ঠিক আছে, ঊর্ধ্বগামী হওয়ার ফলে
ওই পাহাড়কে অতিক্রম করার পর সেটা এরকম তরঙ্গের আকারে প্রবাহিত হয়। তো এই তরঙ্গের আকারে প্রবাহিত বায়ু স্রোতকেই বলা হচ্ছে কি লি তরঙ্গ বলা হয়ে থাকে। এই হচ্ছে ব্যাপার। এর পরের ক্লাসে আমি জেট বায়ু প্রবাহ করাবো। এতটাই।